সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি রেলওয়ে গ্রুপটি প্রিভিয়াস ইয়ারে আসা বিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো কিন্তু আমাদের আপকামিং যে গ্রুপ ডিটা আসতে চলেছে সেখানেও কিন্তু আমরা এই জাতীয় প্রশ্নের আশা করতে পারি। তো আমরা দেখে নেব যে প্রিভিয়াস ইয়ারে বিজ্ঞানের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আমার ছিল তার একটা জিস্টের সিরিজ নাম্বার 4টা। তো আজকের যে প্রথম প্রশ্নটা আমরা আমাদের সিরিজে সলভ করব সেটা কি বলছে, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি অম্লনাশকের একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, অম্লনাশক কারা? অম্লনাশক মানে যাদেরকে বলি আমরা অ্যান্টাসিড। সোজা ভাষায় বললে এটাকে বলা হয়ে থাকে আমাদের অ্যান্টাসিডের পার্টটা। এবারে আমরা প্রত্যেকে জানি যে আমাদের পাকস্থলীর মধ্যে তৈরি হয় হচ্ছে কি HCl নামে একটা অ্যাসিড, যাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবারে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ যদি অত্যাধিক হারে আমার পাকস্থলীর মধ্যে বেড়ে যায়, তখন আমাদের পাকস্থলীতে কি হতে আমরা দেখি? অ্যাসিডিটি হতে আমরা দেখি। ওকে, এই অ্যাসিডিটি মানে কি? এই অ্যাসিডিটি মানে হচ্ছে গিয়ে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যতটা পরিমাণ থাকার কথা তার থেকে তার পরিমাণ বৃদ্ধি। এবার এই অ্যাসিডিটিটাকে কমাতে সাহায্য করবে আমার কে? অ্যাসিডিটিটাকে কমাতে সাহায্য করবে আমার অম্লনাশকের পার্টটা। অ্যাসিডিটিকে কমাতে সাহায্য কে করবে? অম্লনাশক করবে। তার মানে অ্যাসিডিটি কেন হয়? কারণ অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে। এবারে এই অ্যাসিডিটিটাকে প্রশমিত করতে ব্যবহার করা হয় কাকে? অম্লনাশককে। তার মানে অ্যাসিডকে প্রশমিত করতে কাকে ব্যবহার করি আমরা? ক্ষারকে ব্যবহার করি। তার মানে অ্যাসিডকে প্রশমিত করতে কাকে ব্যবহার করা হবে? আমার কিন্তু একটা ক্ষার ব্যবহার করা হবে। তাহলে এখানে ক্ষারের মধ্যে বেসিক্যালি কোনটা আমরা নেব? অপশন নাম্বার ডি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে আমরা নেব। যার সংকেতটা কি? যার সংকেতটা হলো আমাদের NaHCO3, বা যার অন্য আরেকটা নাম কি, যেটাকে বলি আমরা বেকিং সোডা, যাকে আমরা বলি বেকিং সোডা। তাহলে যে কোনো অম্লনাশকের মধ্যে আমার একটা প্রধান উপাদান হিসেবে উপস্থিত থাকে কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডাটা। আর এই অম্লনাশকের প্রধান কাজটা কি? প্রশমিত করে দেয় আমাদের পাকস্থলীতে উদ্ভূত হওয়া অতিরিক্ত পরিমাণ অ্যাসিডটাকে। আচ্ছা, এখানে প্রত্যেকের জন্য আমি একটা প্রশ্ন রেখে যাই, যার অ্যান্সার চাই কিন্তু আমি কমেন্ট বক্সের মধ্যে। সেটা হলো কি? ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা, ওকে, এর রাসায়নিক নামটা কি? ওয়াশিং সোডার রাসায়নিক নাম আমি জানতে চাই প্রত্যেকের কাছে কমেন্ট বক্সের মধ্যে। তো চলো নেক্সট আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। কি বলছে? বায়ুর চাপ নির্দিষ্ট আয়তনে ড্যাশের সমানুপাতিক। দেখো, এই জাতীয় প্রশ্ন বা গ্যাসীয় সমীকরণ থেকে যে প্রশ্নগুলোকে আমরা দেখতে পাই, যখন এই গ্যাসীয় সমীকরণ থেকে আমাদের এই আনুপাতিক বা রেশিওর প্রপোর্শনের প্রশ্নগুলো আসে, তখন আমাদের জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো গিয়ে কি? আদর্শ গ্যাসীয় সমীকরণ। কি বললাম? বললাম হলো গিয়ে আমরা আদর্শ গ্যাসীয় সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাসীয় সমীকরণ বলতে কি বোঝায়? PV = nRT কে বোঝায়। যেখানে P মানে কি? P মানে হলো গিয়ে চাপ অথবা প্রেশার। V মানে কি? V মানে হলো কি আয়তন অথবা ভলিউম। আচ্ছা, N মানে কি? N মানে হলো কি পদার্থের পরিমাণ। N মানে কি? N মানে হলো কি পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স যাকে বলা হয়ে থাকে। R মানে কি? R মানে হচ্ছে কি আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, বা যাকে আমরা বলছি হলো কি ধ্রুবক। আর T মানে কি? T মানে হলো কি টেম্পারেচার বা তাপমাত্রা। তো আদর্শ গ্যাসীয় সমীকরণটা কি? PV = nRT। আচ্ছা, এটাকে জাস্ট একটু আমরা পাশে নিয়ে চলে যাই। যদি আমরা এখানে লিখি PV = nRT, যেখানে আমার n এর ভ্যালুটা কিন্তু আমার ফিক্সড হয়ে থাকে, আর এর ভ্যালুটাও ফিক্সড হয়ে থাকে। মানে এই দুটো আমাদের স্থির, কখনো চেঞ্জ করা যায় না এদেরকে। এদের মানটা তো আমার একটা প্রমাণ সাপেক্ষ মান। তাহলে চেঞ্জেবল কোনটা বা আমাদের পরিবর্তনযোগ্য কোনটা? নাম্বার 1 প্রেশার, নাম্বার 2 ভলিউম, নাম্বার 3তে হলো টেম্পারেচার, চাপ, আয়তন এবং তাপমাত্রা। এবারে প্রশ্ন কি বলেছে? বায়ুর চাপ নির্দিষ্ট আয়তনে, অর্থাৎ এখানে আমাকে কি বলে দিচ্ছে? এখানে আমাকে বলে দিচ্ছে কিন্তু আয়তনটাও ফিক্সড। এই দুটো তো ফিক্সড থাকেই আমরা জানি, কিন্তু প্রশ্নের মানে ইসে অনুযায়ী আমরা কি বুঝলাম যে এখানে আয়তনটাও কি হবে? আমার ফিক্সড হয়ে থাকবে। তাহলে আমার প্রেশারটা এখানে কার সমানুপাতিক হবে, বা চাপ এখানে
কার সমানুপাতিক হবে? চাপ কিন্তু আমার এখানে তাপমাত্রার সাথে সমানুপাতিক হয়ে যাবে। চাপ এবং তাপমাত্রা কিন্তু একে অপরের সাথে আমার সমানুপাতিক সম্পর্কে থাকবে। তো এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, সেটা হলো কি তাপমাত্রা। তো এই যে নির্দিষ্ট আয়তনে চাপ এবং তাপমাত্রা এই দুই সমানুপাতে অবস্থান করে, এটাকে জানায় আমাদের কার সূত্র? গে-লুসাকের সূত্র। গে-লুসাকের সূত্র। অ্যাকর্ডিং টু গে-লুসাক আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই হলো কি যে কোনো গ্যাসের নির্দিষ্ট আয়তনে তার চাপ এবং তাপমাত্রা কি হয়? পরস্পরের সাথে কিন্তু আমার সমানুপাতিক হয়ে থাকে। একইভাবে আমরা কিন্তু বয়েলের সূত্র, চার্লসের সূত্র প্রভৃতিও কিন্তু সহজে এর মাধ্যমেই বের করে দিতে পারি। আচ্ছা, চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3-তে কি বলছে? আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে 32টি মৌল আছে? আমরা কি জানি যে আধুনিক পর্যায় সারণী, সেখানে মোট মৌলের সংখ্যা কত? মোট মৌলের সংখ্যা হলো কি 118টা। আর আমরা কি জানি পর্যায় সারণীতে টোটাল পর্যায়ের সংখ্যাটা আমার কটা? সেটাও কিন্তু 7টা। আচ্ছা, প্রথম পর্যায়ে থাকে আমার দুটো মৌল, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে কি দেখতে পাই? মোট মৌলের সংখ্যা হলো কি 8 এবং 8 করে। 4 নাম্বার পর্যায় এবং 5 নাম্বার পর্যায়, এদের ক্ষেত্রে মোট মৌলের সংখ্যা আমরা কত নিতে পারি? 18টা এবং 18টা করে। আর একইভাবে 6 নাম্বার পর্যায়ে, 7 নাম্বার পর্যায়ে, 6 নাম্বার পর্যায়ে মোট মৌলের সংখ্যা 32, 7 নাম্বার পর্যায়ে মোট মৌলের সংখ্যা 32। তার মানে আধুনিক পর্যায় সারণীতে 32টা করে মৌল ধারণকারী দুটো পর্যায় কোনটা? একটা হলো 6 নাম্বার, একটা হলো 7 নাম্বার পর্যায়। এবারে আমাকে উত্তরে দেখতে হবে কি 6 দেওয়া আছে 7 দেওয়া নেই, তাহলে অপশন নাম্বার 6, অপশন নাম্বার বি, পর্যায় নাম্বার 6। এই পর্যায়ে আমরা কিন্তু 32টা মৌলের অস্তিত্বটাকে সহজেই দেখে নিতে পারি। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখে নিও প্রত্যেকে। পরবর্তী চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 4। কি বলছে? একটি বস্তু দ্বারা অর্জিত শক্তি হলো 1500 জুল এবং তার ভর হলো 15 কিলোগ্রাম। মাটি থেকে বস্তুটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা চলো, খুব ভালো একটা প্রশ্ন। এটা একটা নিউমেরিক্যাল দিয়েছে আমাদের। তো নিউমেরিক্যালের মধ্যে কি বার করতে বলেছে? বলেছে মাটি থেকে বস্তুটির উচ্চতা নির্ণয় করো। দ্যাট মিনস আমাকে এখানে উচ্চতা বের করতে হবে বা হাইটটাকে কিন্তু বের করতে হবে। আচ্ছা, নিউমেরিক্যাল করার বা ফিজিক্সের অঙ্ক করার প্রথম শর্তগুলো তোমাদের কি দিয়েছিলাম? নাম্বার 1, তুমি দেখো প্রশ্ন তোমায় কি চেয়েছে। স্যার আমাকে উচ্চতা চেয়েছে। সেকেন্ড বলছে কোশ্চেনের মধ্যে কোন কোন ভ্যারিয়েবল গিভেন। আচ্ছা, কি কি দেওয়া আছে প্রশ্নে? শক্তির পরিমাণ দেওয়া। হ্যাঁ স্যার, শক্তির পরিমাণ দেওয়া। শক্তির পরিমাণ কি বলছে? শক্তি হচ্ছে কি বা এনার্জির পরিমাণটা কত? এটা হচ্ছে কি আমাদের 1500 জুল। বাহ। আর পদার্থের ভরটা কি দেওয়া? হ্যাঁ, ভরও দেওয়া। তাহলে মাসের ভ্যালু কত বা ভর কত? সেটা হলো কি আমাদের 15 কিলোগ্রাম। এবারে আমরা যদি স্থিতিশক্তির সূত্রটাকে ধরতে যাই, দ্যাট মিনস যাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, এটার মানে কি? এই পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি নির্ণয় করে কি করে? m × g × h। এটা হলো কি স্থিতিশক্তি নির্ণয়ের সূত্র। এনার্জির ভ্যালু এখানে কি বলেছে? শক্তির ভ্যালু এখানে কি বলেছে? 1500। আচ্ছা, মাস অথবা ভরের ভ্যালু এখানে কত? 15। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ এখানে আমরা সহজের ক্ষেত্রে ধরে নিলাম 10। আর উচ্চতা তো আমায় বেরই করতে হবে। 10 দিয়ে এটাকে কাটো তাহলে 150, আর 15 দিয়ে এটাকে কাটো তাহলে হলো 10। তাহলে উচ্চতার মান কত? উচ্চতার মান হলো কি আমার 10 মিটার। কোথায় আছে 10 মিটার? অপশন নাম্বার বিতে আছে আমাদের 10 মিটার। দেখো সিজিএস এ তো করা নেই, বাদ বাকি কোনো ইউনিট আমার সিজিএস এ নেই, তাহলে তার জন্য সেন্টিমিটার হবে না। বলের একক হয় নিউটন, উচ্চতার একক তো আমার নিউটন হয় না। চাপের একক হলো পাস্কাল, আমাদের মিটার তো চাপের এককও হয় না। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি। আর এটা হলো গিয়ে কিসের সূত্র? এটা হলো কি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি নির্ণয়ের সূত্র। দ্যাট মিনস বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু বস্তুর উচ্চতা, এই তিনটেকে গুণ করলে কি পাবো আমরা? পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিকে পাবো। ওকে, সো এই অঙ্কটা একটু প্রত্যেকে এখানে দেখে নাও। এই অঙ্কটাকে একটু প্রত্যেকে এখানে তোমরা নোট ডাউন করে নাও। চলো,
প্রশ্ন নম্বর 5-এ চলে আসছি আমরা প্রত্যেকে। প্রশ্ন নম্বর 5-এ চলে আসছি, কি বলছে, নিম্নস্থ কোনটি একটি মৃত ক্ষার ধাতুর উদাহরণ? মৃত ক্ষার ধাতু। আচ্ছা, মৃত ক্ষার ধাতু মানে এটা ওই যেহেতু ইংলিশ থেকে বাংলা করেছে হয়তো ট্রান্সলেশনটা ঠিকঠাক হয়নি, এটাকে প্রধানত তোমরা ধরে নিতে পারো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি নিতে পারো তোমরা এটাকে তোমরা নিতে পারো হচ্ছে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বা যাকে আমরা ইংলিশে কি বলে চলি, অ্যালকালাইন আর্থ মেটাল। কি বলা হয় এটাকে বেসিক্যালি বলা হয় আমার অ্যালকালাইন আর্থ মেটালের পার্টটা। আচ্ছা, তাহলে বলেছি নিম্নোক্ত উপাদানগুলোর মধ্যে বা উদাহরণগুলোর মধ্যে কোনটি আমার ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ? আচ্ছা, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ এখানে হলো আমার কোনটা? দ্যাট মিনস ম্যাগনেসিয়ামটা। ম্যাগনেসিয়ামটা হচ্ছে কার অংশ? ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অংশ। ওকে, ম্যাঙ্গানিজ কোথায় পড়ে? ম্যাঙ্গানিজ পড়ে হচ্ছে গিয়ে আমার সেই ওই মানে গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12-র মধ্যে। সোডিয়ামকে বলা হয় ক্ষার ধাতু। অ্যালুমিনিয়াম কোথায় পড়ে? বোরন ফ্যামিলি, গ্রুপ নাম্বার 13-এর মধ্যে পড়ে আমার কি? অ্যালুমিনিয়ামটা। তো এখানে আমার সঠিক উত্তর কি হয়ে যাবে? ম্যাগনেসিয়াম। সেটা কিসের উদাহরণ? ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটালের উদাহরণ। আর এদের গ্রুপ নাম্বারটা কত? এদের গ্রুপ নাম্বার বা শ্রেণী সংখ্যাটা হচ্ছে আমার 2। গ্রুপ নাম্বার 2 বা শ্রেণী সংখ্যা 2-এর মধ্যে আমার যতগুলো মৌল থাকবে তারা প্রত্যেকেই আমার কি ধাতু হবে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কিন্তু তারা উদাহরণ হয়ে থাকবে। ওকে, ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়ামের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স। ম্যাগনেসিয়াম জলের সাথে বিক্রিয়া করে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাসটাকে সেখান থেকে আমার বের করে দেয়। তো এই জিনিসটা একটু তোমরা জেনে রাখতে পারো প্রত্যেকে। তো সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার ডি, ম্যাগনেসিয়ামের পার্টটা। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং 2025-এর যে গ্রুপ ডি এক্সামটা হতে চলেছে এবং সেখানে যারা অ্যাপিয়ার করতে চলেছ, তাদের জন্য আমরা প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি সিলেকশন ব্যাচ। যেই ব্যাচের মূল ফিচার্স বা বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে কি তোমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও, তার স্টাডি ম্যাটেরিয়াল এবং প্রত্যেকটি সাবজেক্টের টপিক রিলেটেড আমার প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোরও কিন্তু সলভ আমরা এখানে দেখতে পারবো। আর তার সাথে রয়েছে আমাদের মক টেস্ট। এছাড়াও তুমি কি পাচ্ছ? 24/7 ফ্যাকাল্টি গাইডেন্স পেয়ে যাচ্ছ। আর এই পুরো কোর্সটাকে কভার করার জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890080-তে। আর এই পুরো কোর্সের ফি হচ্ছে গিয়ে মাত্র ওয়ান টাইম পেমেন্ট 900 রুপিস বা মাত্র 900 টাকা। আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নতে একবার চলে আসছি। কি বলছে? ব্রোঞ্জ হলো একটি, বা খুব ভালো একটি প্রশ্ন, ব্রোঞ্জ হলো একটি ধাতু, অধাতু, ধাতু কল্পনা কি? সংকর ধাতু। তো এখানে কি হবে? ব্রোঞ্জ মানে কি? ব্রোঞ্জ মানে হলো কি আমার একটি সংকর ধাতুর উদাহরণ। সংকর ধাতু মানে কি? 2 বা তার বেশি ধাতুকে মেলালে যেই জিনিসটা আমার তৈরি হয় তাকেই বলা হয় আমাদের সংকর ধাতু। যেরকম ধরো এখানে বলা হচ্ছে তোমাকে ব্রোঞ্জ, তাই তো? ব্রোঞ্জ হলো একটা সংকর ধাতু। তাহলে সংকর ধাতু মানে কি? এক বা একাধিক ধাতুর সমষ্টি। ঠিক একইভাবে ব্রোঞ্জটাও আমার কি হবে? কপার বা তামা, কপার থাকে এর মধ্যে আমাদের 88%, আর বাদ বাকি 12% কি থাকে? আমার টিনটাকে আমরা দেখতে পাই। টিন থাকে কত? টিন থাকে হচ্ছে কি 12%। তার মানে কপার হলো একটা ধাতু, টিন হলো একটা ধাতু। এই দুটো মিলে আমার যে সংকর ধাতুটাকে তৈরি করবে তার নাম কি? তার নাম হলো কি ব্রোঞ্জের পার্টটা। ঠিক একইভাবে এই নামের সাথে রিলেটেড তোমরা আরেকটা সংকর ধাতুর নাম জানো, সেটা হচ্ছে আমাদের ব্রাস। ওকে, ব্রাস আমার কি দিয়ে তৈরি হয়? ব্রাস আমার তৈরি হয় হচ্ছে কি কপার এবং জিঙ্কের সাহায্যে। কপার এবং তার সাথে হলো কি জিঙ্ক, এই দুটো ধাতুকে মেলালে আমরা কি পাবো? ব্রাসটাকে পেয়ে থাকবো। দ্যাট মিনস কপার প্লাস জিঙ্ক। তাহলে ব্রোঞ্জ আমার কি হলো? ব্রোঞ্জ কিন্তু আমার একটা সংকর ধাতুর উদাহরণ হলো। তার মানে ধরো এখানে ব্রোঞ্জের উপাদান তোমায় জানতে চাইনি, বাট আপকামিং যে এনটিপিসিগুলো রয়েছে সেখানে হয়তো এই এতটা প্রশ্নটাকে সহজ না করে তোমায় দিতেই পারে যে ব্রোঞ্জের উপাদান কি এবং উপাদানগুলো কত শতাংশ হারে যুক্ত হয়ে আমার ব্রোঞ্জটাকে তৈরি করতে সহায়তা করছে।
ক্লিয়ার হলো প্রত্যেকের এত পর্যন্ত? তাহলে ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু। আচ্ছা, ব্রোঞ্জ এবং ব্রাস ছাড়াও আরও 2-3টে সংকর ধাতুর উদাহরণ চাইছি, যার উত্তর কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে দেবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, প্রশ্ন নম্বর 7, ড্যাশ এবং ড্যাশ কোষ হলো জীবিত। আচ্ছা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা নাকি স্ক্লেরেনকাইমা এবং ট্রেকাইড, প্যারেনকাইমা ও কোলেনকাইমা নাকি প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমা? দেখো, আমরা যখন উদ্ভিদ পড়ি বা বেসিক্যালি আমরা যখন উদ্ভিদের কলাটাকে পড়ি, সেই উদ্ভিদের কলা কিন্তু আমার 2 ধরনের হয়। একটাকে বলা হয় ভাজক কলা, একটাকে বলা হয় স্থায়ী কলা। কি বললাম? উদ্ভিদ কলার 2টো অংশ হয়, একটা হলো ভাজক কলা, একটা হলো স্থায়ী কলা। এবারে আমরা প্রথমে আজকে স্থায়ী কলা সম্বন্ধে একটু জানবো। স্থায়ী কলা 2 ধরনের হয়। স্থায়ী কলা 2 ধরনের হয়, একটাকে বলা হয় সরল স্থায়ী কলা, আরেকটাকে বলি আমরা হলো কি জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার মধ্যে কারা কারা পড়ে? সরল স্থায়ী কলার মধ্যে আমার প্যারেনকাইমা, সরল স্থায়ী কলার মধ্যে আমার কোলেনকাইমা, একইভাবে সরল স্থায়ী কলার মধ্যে পড়ে আমার কে? স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা পড়ে থাকে। তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই 3টে মিলে কি তৈরি করে? সরল স্থায়ী কলাকে তৈরি করে। আর জটিল স্থায়ী কলা তৈরি করবে কারা? জটিল স্থায়ী কলা তৈরি করা হচ্ছে কি আমাদের জাইলেম। আরেকটা যে আমার জটিল স্থায়ী কলা তৈরি করে থাকে তাকে আমরা কি নাম দিয়েছি? তাকে আমরা নাম দিয়েছি হলো কি ফ্লোয়েম। আচ্ছা, এবারে এই সরল স্থায়ী কলার মধ্যে যে 3টে কলাকে আমরা দেখতে পেলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এর মধ্যে শুধুমাত্র প্যারেনকাইমা এবং কোলেনকাইমা এই 2টো কলার কোষে আমার কি হয়ে থাকে? তারা জীবিত হয়ে থাকে। মানে জীবিত কোষ দিয়ে উদ্ভিদের যেই সরল স্থায়ী কলা তৈরি হয়ে থাকে তাকে আমরা কি উদাহরণ দেই? প্যারেনকাইমা এবং কোলেনকাইমা। কিন্তু স্ক্লেরেনকাইমাটা কি হয়? স্ক্লেরেনকাইমাটা কিন্তু আমার মৃত কোষের সমষ্টি দিয়ে তৈরি করা হয়। তার মানে প্রশ্ন কি চেয়েছে? ড্যাশ কোষ হলো জীবিত, মানে কার কার কোষ এখানে আমার জীবিত? কি দেখতে পেলাম? প্যারেনকাইমা এবং কোলেনকাইমাটা জীবিত। তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা জীবিত, অপশন নাম্বার সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আর এই ট্র্যাকিডটা কার পার্ট? ট্র্যাকিড হচ্ছে গিয়ে কিন্তু আমাদের এই জাইলেমের পার্ট, আর জাইলেমের একমাত্র মৃত অংশ যেটাকে আমরা বলি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? প্যারেনকাইমা এবং কোলেনকাইমার পার্টটা কিন্তু হয়ে যাবে। প্রশ্ন নম্বর 8-এ চলে আসছি আমরা প্রত্যেকে। কি বলছে? মার্কিউরাস আয়নের যোজ্যতা হলো। আচ্ছা, মার্কিউরাস আয়নের যোজ্যতা হলো, এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে আমাকে পরীক্ষায়। মার্কিউরাস আয়ন মানে কোনটা? মার্কিউরাস আয়ন, মার্কিউরাস আয়ন। ওকে, মার্কিউরাস আয়ন। মার্কিউরাস আয়নের সংকেতটা কি? Hg2+। আরেকটা হয়ে থাকে আমাদের মার্কিউরিক আয়ন। আরেকটাকে আমরা কি বলতে পারি? আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে কি মার্কিউরিক আয়ন, যার সংকেতটা আমার কি? Hg2+। এবারে মার্কিউরাস আয়নের যোজ্যতা হয়ে থাকে 1, আর মার্কিউরিক আয়নের যোজ্যতা হয়ে থাকে আমার 2। প্রশ্ন কি চেয়েছে? মার্কিউরাস আয়নের যোজ্যতা কত? অপশন নাম্বার এ 1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসছি আমরা প্রশ্ন নম্বর 9-তে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, প্রশ্ন নম্বর 9-তে আমরা চলে আসি। কি বলছে প্রশ্নটাকে দেখে নেব একবার আমরা। তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থায় পরিবর্তনকে বলা হয়, অর্থাৎ তরল থেকে গ্যাসীয় হতে হবে, মানে পদার্থের অবস্থার পরিবর্তন করতে হবে, তরল থেকে গ্যাসীয় হতে হবে। ওকে, তার মানে এখানে যে প্রসেসটা হয় তাকে আমরা কি বলবো? বাষ্পীভবন বলে চলবো। অপশন নাম্বার এ বাষ্পীভবন, ভেপোরাইজেশন। তরলীকরণ মানে কি? তরলীকরণ মানে হচ্ছে গিয়ে আমার সেই মানে সলিডটাকে বা কঠিন পদার্থটাকে তরল পদার্থে পরিণত করা। ঘনীভবন মানে হলো কি গ্যাসীয় পদার্থকে তরল পদার্থে পরিণত করা। ওকে, অম্লীকরণ মানে অ্যাসিডে পরিণত করা। বাট সঠিক উত্তর এখানে আমার কি হবে? বাষ্পীভবন হয়ে যাবে। বাষ্পীভবন মানে কি? তরল থেকে গ্যাসে রূপান্তরটাকে আমরা কি নাম দিয়েছি? বাষ্পীভবন নাম দিয়েছি। প্রশ্ন নম্বর 10 এখানে আমরা দেখিনি। ড্যাশ হলো আধুনিক পর্যায়বৃত্ত তালিকার বা পর্যায় সারণীর প্রথম ধাতুকল্প। আচ্ছা,
পর্যায় সারণীর প্রথম ধাতুকল্প কোনটা? পর্যায় সারণী বা আধুনিক যেটা পর্যায় সারণী বিজ্ঞানী মোজলে আমাদের দিয়েছেন, তার প্রথম ধাতুকল্পের উদাহরণটা হচ্ছে গিয়ে বোরন। ওকে, বোরন। এই যে বোরনটাকে আমরা দেখতে পাই না, বোরনের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কত? অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হলো তার 5। পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? স্যার পর্যায় সারণীর 13তম শ্রেণীতে অবস্থান করে। আর পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থান করে? পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থান করে। তাহলে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় এবং 13 নম্বর শ্রেণীর ইন্টারসেকশনে আমরা যে মৌলটাকে দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে বোরন, যার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা আমার কত হয়ে থাকে? 5 হয়ে থাকে। তাহলে এই বোরনটাই কি? বোরনটাই হলো গিয়ে আমাদের পর্যায় সারণীর বা আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতু কল্পের উদাহরণ। আর এই বোরনের নিচে যে এলিমেন্টগুলোকে আমরা দেখতে পাই তাদেরকে একসাথে কি বলা হয়? বোরন পরিবার বলা হয়। কি বলা হয় এদেরকে? এদেরকে বলা হয় বোরন পরিবার। অনেক সময় যদি প্রশ্নটাকে একটু টাফ করতে চায় তাহলে এরকমও দিতে পারে যে পর্যায় সারণীর কততম শ্রেণীতে আমরা সর্বপ্রথম একটা ধাতুকল্পকে দেখতে পাই। তাহলে পর্যায় সারণীর প্রথম ধাতুকল্প হচ্ছে গিয়ে বোরন, সে কততম শ্রেণীতে অবস্থান করে? 13তম শ্রেণীতে। তাহলে পর্যায় সারণীর 13 নং শ্রেণীতে কিন্তু আমরা সর্বপ্রথম দেখতে পাই আমার একটা ধাতুকল্পকে। তো সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি, বোরন হয়ে যাবে। ওকে, সো তাহলে আজকে আমাদের 10টা প্রশ্নের সেট আমরা এই পর্যন্তই রাখবো। এরকম বিজ্ঞানের আরো PYQ সলভ করতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।